হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS আইটি একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদেরকে আমি পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়েছি। লাস্ট ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কি করে তোমরা এই আমার ওয়েবসাইট অর্থাৎ RWS আইটি একাডেমি এই পার্টিকুলার ওয়েবসাইটে গিয়ে তোমরা এই এক্সাম পোর্টালে গিয়ে সমস্ত এক্সাম দিয়ে ফ্রিতে সার্টিফিকেট পেতে পারবে। তোমাদের মধ্যে যারা এখনো সার্টিফিকেট নাওনি, তোমরা চাইলে এক্সাম দিয়ে কিন্তু তোমাদের সার্টিফিকেটটা ফ্রি অফ কস্ট ক্লেম করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের ক্লাস 12-এর কিছু মডেল কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। মেবি 4টে কি 5টা কি তারও বেশি আসতে পারে, যতগুলো মডেল কোয়েশ্চেন আমার কাছে অ্যাভেলেবেল থাকবে তার উপরে ডিপেন্ড করছে। তোমরা কিন্তু অবশ্যই বই তো পড়ো, অ্যাজ ওয়েল অ্যাজ এবিটি এর টেস্ট পেপারটা ফলো করো। যত বেশি তোমরা টেস্ট পেপার সলভ করবে তত ভালো নাম্বার কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এমন কিছু বড় কঠিন চ্যাপ্টার না, খুবই ইজি চ্যাপ্টার, তোমরা একটু গুরুত্ব দিয়ে পড়ো, খুব ইজিলি পারবে। তো এবার কোয়েশ্চেনে চলে আসলে তোমরা দেখতে পারবে তোমাদের টোটাল 3টে সেকশন থাকে। একটা গ্রুপ এ, একটা গ্রুপ বি আর একটা গ্রুপ সি। এবার এখানে কিভাবে কোয়েশ্চেন থাকে, গ্রুপ এর মধ্যে সাধারণত 2 মার্কের কোয়েশ্চেন থাকে, সেটা 1+1 এরকম ভেঙে থাকতে পারে, অ্যাকুরেট 2 মার্কের হতে পারে। গ্রুপ বিতে থাকে 3 মার্কের কোয়েশ্চেন, সেটা 1+1+1 বা 1+2 বা একটা পুরো অ্যাকুরেট 3 মার্কের কোয়েশ্চেন এরকম কিন্তু হয়। হ্যাঁ, প্রতিটা কোয়েশ্চেনের সঙ্গে একটা করে অথবা পাবে, তাতে তোমাদের সুবিধা হবে অ্যান্সার করতে। আচ্ছা, তারপরে বিভাগ সি, এখানে আছে হলো 5 মার্কের কোয়েশ্চেন। কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন দুজনের কিন্তু সেম ওভারঅল, কারোর সিলেবাসে হয়তো চ্যাপ্টার একটা বেশি পড়তে হবে, কারোর কম পড়তে হবে, বাকি কিন্তু সবই সেম। তো গ্রুপ সিতে কি থাকবে, এখানে থাকবে হলো তোমাদের 5 মার্কের কোয়েশ্চেন অর্থাৎ বড় প্রশ্ন, যেখানে তোমাদের পুরো অ্যাকুরেট 5 মার্কেরও কোনো কোয়েশ্চেন হতে পারে, সেটা ছোট ছোট ভাগে ভাগ করাও থাকবে। তো আজকে যেটা আমরা মডেল কোয়েশ্চেন 1 থেকে আমরা দেখে নেব। তোমরা ডেসক্রিপশনে যাবে, ভিডিও দেখবে, ওখানে তোমরা যেভাবে নোটস দেখছো তোমাদের ক্লাস ওয়াইজ, তুমি যদি ক্লাস 12-এর স্টুডেন্ট হও সেটা ক্লাস 12-এ ক্লিক করবে, দেখবে ওখানে মডেল কোয়েশ্চেন নামে আলাদা একটা ফোল্ডার আছে, ওখান থেকে চাইলে তোমরা মডেল কোয়েশ্চেনগুলো কিন্তু দেখতে পারো, সেখানে উত্তরও দেওয়া থাকবে। সবার ফার্স্ট প্রশ্ন আসছে কি বিভাগ এর, বলছে রিলেশনশিপ ডেটাবেসের টেবিলগুলিকে রিলেশন কেন বলা হয়? আচ্ছা, রিলেশনশিপ ডেটাবেসে সাধারণত কি হয়, নানা ধরনের কলাম বা রোর মাধ্যমে আমরা ডেটাকে স্টোর করি, আর এখানে কি এগুলো এক একটার সঙ্গে ম্যাথামেটিক্যাল একটা সম্পর্কে কিন্তু আবদ্ধ থাকে। বলছে রিলেশনশিপ ডেটাবেসে ডেটাগুলিকে টেবিলের আকারে সাজানো হয়, যেখানে প্রতিটি সারি, রো এবং স্তর, যাকে আমরা কলাম বলি, নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক মেনে চলে। এই টেবিলগুলি আসলে তথ্যের মধ্যে পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করে, তাই এদেরকে রিলেশন বলা হয়। কিভাবে দেখো, কোন একটা স্টুডেন্টের প্রথমে আইডি, তার সঙ্গে তার সম্পর্ক কি, তার নাম, তার সঙ্গে সম্পর্ক কি, তার অ্যাড্রেসের সম্পর্ক আছে, সে কি কাজ করছে, তার বেতন কত, বা সে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, সবার কিন্তু একে অপরের সঙ্গে একটা সম্পর্ক আছে রো আর কলামের মধ্যে। এবার অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, সেটা কি, সেটা হলো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট বলতে কি বোঝায়, উদাহরণ সহ দেখো। দেখো, এখানে আমি একটা উত্তর অনেক বড় করে দেখিয়েছি, কেন দেখিয়েছি, কারণ যে তোমাদের বোঝাতে সুবিধা হয় আমার। তোমরা যখন পরীক্ষার সময় লিখবে তোমাদের মতো কিন্তু একটু সংক্ষিপ্ত করে লিখতে পারো। কি বলছে, এটি এমন একটি নিয়ম যা দুটি টেবিলের মধ্যে সম্পর্ককে সঠিকভাবে বজায় রাখে। কার মাধ্যমে? রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। এর মাধ্যমে নিশ্চিত করা যায় যে একটি টেবিলের ফরেন কি অবশ্যই অন্য টেবিলের যে প্রাইমারি কি আছে তার সঙ্গে একটা মিল থাকে। এর মানেটা কি, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, উদাহরণের মাধ্যমে তোমাদের একটু বুঝিয়ে দিই। স্টুডেন্ট নামে একটা টেবিল আছে, যেখানে রোল লং একটা কি প্রাইমারি কি। লাইব্রেরি টেবিলেও এই রোল লং আছে। আমরা জানি ভালো করে, যেখানে কোনো একটা পার্টিকুলার কলাম যেখানে ফরেন কি হয়, অন্য টেবিলে যখন রিলেশন করা হয় তখন সেটাকে কি বলা হয়, ফরেন কি হিসেবে বিবেচিত হয়, যাতে দুটোর মধ্যে সম্পর্ক গঠন হয়। তার জন্য দুটো টেবিল, একটা স্টুডেন্ট, একটা লাইব্রেরি, কমন একটা রো, তার নাম রোল নাম্বার। এবার স্টুডেন্ট টেবিলে এটা হলো প্রাইমারি কি, তাই দেখো পিকে লেখা রয়েছে, আর তার পাশে লাইব্রেরি নামে যে টেবিলটা আছে ওখানে এটা কি, এটা একটা ফরেন কি। তো আমি জাস্ট এখানে পিকে লিখে রেখেছি, এটা অ্যাকচুয়ালি পিকে হওয়া উচিত না, আমি এখানে একটা এডিট করে দিই, এটা পিকে হবে না, এটা হবে এফ কে। ওকে, ওয়েল ডান, ঠিক আছে। ওকে, এটা হলো ফরেন কি। এবার দেখো ভালো করে, এটা একটা ভ্যালিড টেবিল, এটা একটা ভ্যালিড, এই দুটো ইনভ্যালিড কেন? আমরা জানি ভালো করে, দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট, ফরেন কির যে ভ্যালু সেটা ব্ল্যাঙ্ক হতেই পারে, ডাজন্ট ম্যাটার, সেটা একটা ভ্যালিড কি হবে। কিন্তু যদি ফরেন কিতে এমন কোনো রো থাকে বা ডেটা থাকে যেটা প্রাইমারি কিতে নেই, তখন কিন্তু সেটা একটা ইনভ্যালিড টেবিল। এখানে 1 নম্বর রোল, 2 নম্বর রোল আছে, অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও দেখো রোল নাম্বার 1, রোল নাম্বার 2 আছে, তাই এটা ভ্যালিড। কিন্তু এই যে 3 নম্বরে যে টেবিলটা রয়েছে, এখানে দেখো রোল নাম্বার 1 আছে আর রোল নাম্বার 3 আছে, কিন্তু অ্যাকচুয়াল যে টেবিলটা
সেখানে কিন্তু কোনো ধরনের রোল নাম্বার তিলের ব্যাপারে বলাই হয়নি। তাই এটা কি, এটা একটা ইনভ্যালিড টেবিল। কেন? রিলেশনশিপ দুটোর মধ্যে হবে না, তাই এটাকে ইনভ্যালিড বলা হচ্ছে। আদারওয়াইজ কিন্তু যদি এটা ইন্ডিভিজুয়াল দুটো টেবিল হতো তাহলে কিন্তু এটা ভ্যালিড হতো। আমরা প্রথম শর্ত দেখলাম কি, অবশ্যই সেম হতে হবে। সেকেন্ড শর্ত, সেখানে যদি ফাঁকা থাকে কোনো অসুবিধা নেই, তাহলেও কিন্তু সেটা ভ্যালিড। দেখো রোল নাম্বার 1 সম্পর্কে আছে, 2 সম্পর্কে নেই, তাও এটা একটা ভ্যালিড টেবিল। এরপরে সিস্টেম কল আর সিস্টেম প্রোগ্রামের মধ্যে পার্থক্য। তোমরা ওয়েস্ট চ্যাপ্টার এটা জেনেছিলে, তোমাদের মধ্যে যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তারা এটা অ্যাভয়েড করতে পারো এই কোয়েশ্চেনটা, কারণ তোমাদের তো ওয়েস্ট সম্পর্কে আলাদা করে কিছু নেই। সিস্টেম কল আর সিস্টেম প্রোগ্রাম। সিস্টেম কল ইউজার প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমের মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে। অন্যদিকে সিস্টেম প্রোগ্রাম সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং এক্সিকিউশনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করে, একটা এনভায়রনমেন্ট তৈরি করে। যখন তুমি কোনো একটা সফটওয়্যার তৈরি হচ্ছে বা যখন কোনো একটা সফটওয়্যার এক্সিকিউট হচ্ছে, তুমি ধরো গুগল ক্রোমে যাচ্ছ কোনো ব্রাউজিং করতে, যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট হবে সেই এনভায়রনমেন্টটা ক্রিয়েট কে করে? এই সিস্টেম প্রোগ্রাম। সিস্টেম কল কার্নেলের স্তরে কাজ করে, মানে কার্নেল লেভেলে কাজ করে। সিস্টেম প্রোগ্রাম ইউজার স্তরে কাজ করে, ইউজার ইন্টারফেস যেটা থাকে অপারেটিং সিস্টেম যেরকম ওখানে কাজ করে। এবার সিপিইউ ইউটিলাইজেশন এবং থ্রুপুট কাকে বলে? কি বলছে সিপিইউ ইউটিলাইজেশন? একটি নির্দিষ্ট সময়ে সিপিইউ কতটা সময় ব্যস্ত বা কার্যকর থাকে তার শতকরা হারকে সিপিইউ ইউটিলাইজেশন বলে। 1 সেকেন্ডের ফ্রেমে সিপিইউ কতক্ষণ কাজ করছে এটাকে বোঝানো হয়। থ্রুপুট কি? প্রতিটি একক সময়ে সিপিইউ যতগুলি প্রসেস বা কাজ সম্পন্ন করে তাকেই বলা হয় কি? থ্রুপুট। মানে 1 সেকেন্ডে সিপিইউ 10টা টাস্ক কমপ্লিট করতে পারছে, তার মানে 10 হলো ওই পার্টিকুলার সিপিইউ থ্রুপুট। 3 নম্বর প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটি প্রথম কে কোথায় ব্যবহার করেছিলেন? ভালো করেই জানো তোমরা, 1956 সালে মার্কিন বিজ্ঞানী জন ম্যাকআর্থ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটা ব্যবহার করেছিল। কোথায় ব্যবহার করেছিল? থট মাউথ কনফারেন্স নামে একটা কনফারেন্স হয়েছিল, সেখানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে কিন্তু প্রথম উনি বলেছিলেন। অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, টিউরিং টেস্ট কি? টিউরিং টেস্ট খুব ইন্টারেস্টিং একটা টেস্ট, যার মাধ্যমে কোনো মেশিনের বুদ্ধি কতটা সেটা মাপা হতো। 1950 সালে অ্যালান টিউরিং এই পরীক্ষার উদ্ভাবনা করেন। এটি একটি যন্ত্র বা কম্পিউটারের বুদ্ধিমত্তা যাচাই করার পরীক্ষা। যদি কোনো মানুষ একটি যন্ত্রের সাথে কথা বলে বুঝতে না পারে যে সে যন্ত্রের সাথে কথা বলছে না মানুষের সাথে, তবে যন্ত্রটি টিউরিং টেস্টে উত্তীর্ণ হয়েছে। মানে একটা মানুষ রয়েছে মাঝখানে বা জাজ রয়েছে, তার দুপাশে দুটো ঘর আছে, প্রশ্ন সেমই করা হবে, দুটো ঘরে সেই প্রশ্ন দেওয়া হবে, সেখান থেকে উত্তর আসবে। মানুষ যদি সেই প্রশ্নের উত্তর করে বুঝতে না পারে যে যন্ত্রটা অ্যাকচুয়ালি কোথায় আছে, সেই ক্ষেত্রে সেই যন্ত্রটা টিউরিং টেস্টে পাস করলো, মানে সেই যন্ত্রটা এতটাই বুদ্ধিমান যে মানুষকেও ভ্যাবাচাকা খাইয়ে দিল যে সে অ্যাকচুয়ালি কোথায় আছে। এবার হলো বিভাগ বি অর্থাৎ গ্রুপ বি, যেখানে তোমরা ভালো করে জানো 3 মার্কের কোয়েশ্চেন থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আমি কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের জন্য এখানে ভিডিও তৈরি করছি। তো তোমাদের মধ্যে যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা ভালো করে জানো ওয়েস্ট রিলেটেড কোয়েশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষার সময় আসবে না। তো তোমরা ওয়েস্ট রিলেটেড যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সেটাকে অ্যাভয়েড করো। 4 নম্বর প্রশ্ন বলছে, ইয়ার মডেলে বিভিন্ন প্রকার রিলেশন কার্ডিনালিটি উদাহরণ সহ আলোচনা করো। সাধারণত 3 ধরনের কার্ডিনালিটি থাকে। কি কি? 1 to 1, 1 to many আর many to many। 1 to 1 মানে কি? একজন ব্যক্তি একটি আধার কার্ড আছে, এটা একটা এক্সাম্পল। 1 to many, একজন শিক্ষক একাধিক ছাত্রকে পড়াতে পারে। আর many to many, অনেক ছাত্র অনেকগুলো কোর্সে ভর্তি হতে পারে। এছাড়াও তোমরা তোমাদের মতো করে এক্সাম্পল দিতে পারো। এবার এটা অতগতি প্রশ্ন করা আছে, বলছে দুটি টেবিলে কার্টিসিয়ান প্রোডাক্ট এবং ন্যাচারাল জয়েন্টের মধ্যে উদাহরণ সহ পার্থক্য লেখো। তোমরা ভালো করে জানো কার্টিসিয়ান প্রোডাক্ট কি আর ন্যাচারাল জয়েন্ট কি। কার্টিসিয়ান প্রোডাক্ট মানে দুটো টেবিলের একটা গুণফল। ন্যাচারাল জয়েন্টের মাধ্যমে কোনো একটা কমন কলাম বেছে নিয়ে সেটার মাধ্যমে দুটো টেবিলকে রিলেশন তৈরি করা। কার্টিসিয়ান প্রোডাক্ট, দুটি টেবিলে প্রতিটি সারির সাথে অপর টেবিলের প্রতিটি সারির গুণ বা মিলন ঘটানো। যদি টেবিল এতে 3টি কলাম থাকে আর টেবিল বিতে 2টি কলাম থাকে, তাহলে মোট যে নতুন টেবিলটা তৈরি হবে সেখানে 6টি কলাম থাকবে। ন্যাচারাল জয়েন্ট বলতে কি বলা হচ্ছে? এটি শুধুমাত্র সেই সারিগুলিকে বা কলামগুলিকে যুক্ত করে যেখানে সাধারণ কলাম মান সমান হয়। মানে তোমার একটা এস আইডি আছে আর একটা স্টুডেন্ট আইডি আছে, যদি দুটোর মানই সেম হয় তাহলে যে কোনো একটাকে বেছে নিয়ে একটাই কলাম থাকবে, দুটো থাকবে না। এটাই হলো ন্যাচারাল জয়েন্ট। এরপরে 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে এসজেএফ ও এসআরটিএফ শিডিউলিং এর মধ্যে পার্থক্য। এসআরটিএফ কখন এসজেএফ এর মতো কাজ করে, এগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। সবার ফার্স্ট এসজেএফ অর্থাৎ শর্টেস্ট জব ফার্স্ট হলো নন প্রিমেটিভ, অর্থাৎ একবার কাজ শুরু করলে শেষ না করে থামবে না। কোনো একটা কাজ শুরু করলো অপারেটিং সিস্টেম, সেই ক্ষেত্রে কি হবে?
যতক্ষণ না কাজটা শেষ হবে ততক্ষণ অন্য প্রসেস চলবে না। অন্যদিকে এসআরটিএফ কি বলছে, শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট হলো টাইপ, অর্থাৎ নতুন কোনো ছোট কাজ এলে বর্তমান কাজকে থামিয়ে সঙ্গে সঙ্গে সেই ছোট টাস্কটা করে দেওয়া। এটা বুঝতে পারছি যে এসজেএফ একটা নন প্রিমেটিভ, যে একবার কাজ শুরু করলে কাজ থামে না যতক্ষণ না সেটা শেষ হয়। কিন্তু অন্যদিকে এসআরটিএফ একটা প্রিমেটিভ, যেখানে কাজ চলা অবস্থায় যদি ছোট কোনো টাস্ক চলে আসে সে সেই কাজটাকে বন্ধ করে ওই ছোট টাস্কটা সবার আগে করতে থাকে। এবার পরের প্রশ্ন বলা হচ্ছিল কি এসআরটিএফ কখন এসজেএফ এর মতো কাজ করে, অর্থাৎ শুরু করলে শেষ হবে না। যখন সিস্টেমে নতুন কোনো প্রসেস আসে না বা সব প্রসেস একই সাথে আসে, তখন এসআরটিএফ অনেকটা এসজেএফ এর মতনই কিন্তু কাজ করে, অর্থাৎ একবার কাজ শুরু হয়ে গেলে কাজ থামতে চায় না। এবার অথবা দিয়ে প্রশ্ন বলছে মেমোরিতে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন কমানো বা দূরীকরণের জন্য দুটি উপায় আলোচনা করো। ফ্র্যাগমেন্টেশন মানে যখন স্টোরেজ ডিভাইসে একটা ডেটার মাঝখানে ফাঁকা ব্লক তৈরি হয়ে যায়, সেটাকে ফ্র্যাগমেন্টেশন বলে। সবার ফার্স্ট যেটা আছে কম্প্যাকশন, মেমোরি খালি জায়গাকে একদিকে সরিয়ে এনে একটি বড় খালি জায়গা তৈরি করা। মানে তোমার একটা মেমোরি আছে, সেখানে মাঝখানে ছোট 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 খালি জায়গা আছে। এবার তুমি যখন ওটাকে ফ্র্যাগমেন্ট করবে, সেই খালি জায়গাগুলোকে একটা সাইডে সরিয়ে দাও, আর যত ডেটা আছে সেগুলোকে আরেক সাইডে সরিয়ে দাও। তাহলে একটা কি বড় খালি জায়গা তৈরি হয়ে যাবে যেখানে কোনো ডেটা স্টোর করা যাবে। এগুলোকে তুমি হাতে কলমে করতে পারবে না। তোমাদের কম্পিউটারে দেখবে ডিপ ফ্র্যাগমেন্টেশন বলে একটা পার্টিকুলার সফটওয়্যার আছে। ওই ডিপ ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে কিন্তু এটা করতে হয়। সাধারণত যাদের কম্পিউটার হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক এই জিনিসটা প্রয়োজন হয়, এসএসডিতে দরকার হয় না সেরকম ভাবে। তারপরে পেজিংও একটা প্রসেস যার মাধ্যমে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনটাকে কমানো যায় বা দূরীকরণ করা যায়। মেমোরিকে ছোট ছোট নির্দিষ্ট আকারে ব্লকে ভাগ করে ডেটা স্টোর করা, যাতে ফাঁকা জায়গাগুলো কাজে লাগানো যায়। এরপরে 6 নম্বর প্রশ্ন বলা হচ্ছে কম্পিউটার ভিশন কি এবং এটি কিভাবে বাস্তবে কাজে লাগে, এর দুটি উদাহরণ দাও। দেখো, কম্পিউটার ভিশন মানে কম্পিউটারকে দেখতে পাওয়ার একটা ক্ষমতা প্রদান করা। কম্পিউটার ভিশন হলো এআই এর একটি শাখা যা কম্পিউটারের ছবি বা ভিডিও দেখে মানুষের মতো বুঝতে শেখে বা বুঝতে সাহায্য করে কোনো কিছুকে। আমরা যেমন একটা পাখির ছবি দেখছি বা পাখি দেখতে পাচ্ছি, বুঝতে পারছি ও এটা পাখি, এ আকাশে উঠতে পারে, এর গায়ের রং এরকম। একইভাবে এআই কি, এআই তো একটা ডেটা মডেল। ওকে যখন ক্যামেরা অ্যাক্সেস দিয়ে আমরা কোনো কিছু ছবি দেখাই বা কোনো ভিডিও দেখাই বা ও নিজের দেখে সেক্ষেত্রে ওর কাছে একটা ভিশন চলে আসে কোনো কিছু সম্পর্কে। উদাহরণ, স্মার্টফোনের ফেস আইডি, তোমাদের সবারই মোবাইলে ফেস আনলক ফিচার আছে এই মুহূর্তে, এখানেও কিন্তু কম্পিউটার ভিশন ব্যবহার হচ্ছে। তারপরে চালকবিহীন গাড়ি অর্থাৎ সেলফ ড্রাইভিং কার যেগুলো, সেখানেও কিন্তু কম্পিউটার ভিশন ব্যবহার করা হয়, যার মাধ্যমে আশেপাশে কোনো গাড়ি আছে কিনা, লেন চেঞ্জ করতে হবে কিনা, ট্রাফিক আছে কিনা, এগুলো ডিটারমাইন করা যায়। অথবা একটা প্রশ্ন করা হচ্ছে জেনারেটিভ এআই কি, এর দুটি ব্যবহার ক্ষেত্র লেখো। জেনারেটিভ এআই এর মাধ্যমে তোমরা জানো এখন ভালো করে ইনস্টাগ্রামে নানা ধরনের রিলস তৈরি হচ্ছে। এই রিলসে যত ভিডিও বা ছবি তৈরি হয় সেগুলো জেনারেটিভ এআই এর মাধ্যমে তৈরি হয়। তো জেনারেটিভ এআই কি, জেনারেটিভ এআই হলো এমন এক প্রযুক্তি যা নতুন নতুন কন্টেন্ট যেমন টেক্সট, ছবি, গান, কোড তৈরি করতে পারে। ব্যবহার, 11 ল্যাবের মাধ্যমে ডিপ ফেক ভয়েস তৈরি করা যায়। গুগল জেমিনি, চ্যাট জিপিটি এর মাধ্যমে ছবি বা ভিডিও তৈরি করা যায়। ডিপ ফেক ভয়েস মানে ভয়েসটা আমার, কিন্তু আমি নিজে কিছু বলবো না, স্ক্রিপ্ট লিখে দিয়েছি, ও নিজের মতো করে এআই পাওয়ার ইউজ করে আমার ভয়েসকে ক্লোন করে কথা বলতে থাকবে। বিভাগ সি, এখানে থাকবে 5 মার্কের কোয়েশ্চেন। এখানেও কিছু কোয়েশ্চেন আছে। সবার ফার্স্ট 7 নম্বর কি বলছে, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের 5টি কাজ লেখো। তোমরা ভালো করে জানো যে ডেটাবেসকে কন্ট্রোল করে তাকেই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বলে বা ডিবিএ বলা হয়। এটা কিন্তু মনে রাখবে, ডিবিএ মানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। সবার ফার্স্ট, ডেটাবেস ডিজাইন এবং স্কিমা তৈরি। স্কিমা কি? স্কিমা হলো একটা ব্লুপ্রিন্ট যার উপরে ডিপেন্ড করে একটা ডেটাবেস তৈরি করা হয়ে থাকে। দ্বিতীয় কাজ কি বলা হচ্ছে, ইউজারের অ্যাক্সেস কন্ট্রোল এবং সিকিউরিটি নিশ্চিত করা। কোন ইউজার কি করবে, কাকে রিড পারমিশন দেওয়া থাকবে, কাকে রাইট পারমিশন দেওয়া থাকবে, সেগুলোকে মেনটেন করা। ডেটা ব্যাকআপ নেওয়া এবং প্রয়োজনে রিভার্স করা বা রিকভার করা। ডেটাকে ব্যাকআপ তোলা সবসময় দরকারি। যদি কোনো সময় আনওয়ান্টেড ভাবে ডেটাবেস উড়ে যায়, সেক্ষেত্রে রিকভার করাও কিন্তু এই ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই কাজ। 4 নম্বরে কি বলেছে, ডেটাবেস পারফরমেন্স মনিটর করা। ডেটাবেস ঠিক করে ডেটা ফ্যাচ করছে কিনা, ডেটা স্টোর হচ্ছে কিনা, সেগুলো সবকিছু মেনটেন করা। সফটওয়্যার আপডেট এবং কনফিগারেশন বজায় রাখা। সফটওয়্যার আপডেটের মাধ্যমে আমরা জানি ভালো করে যে কোনোভাবে হ্যাক হওয়ার থেকে বা বিপদে পড়ার থেকে আমরা বাঁচতে পারি। এবার অথবা দিয়ে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, বলা হয়েছে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের ইয়ার ডায়াগ্রাম তৈরি করো। পরীক্ষার সময় তোমাদেরকে হয়তো ডেটা সেট বা টেবিলগুলো দিতে পারে, না দিলে তুমি তোমার মতো টেবিল তৈরি করে নেবে। এখানে দুটো টেবিল আছে, একটার নাম হলো রিডার আর একটার নাম হলো বুক।
এই এন্টিটি কিছু অ্যাট্রিবিউট আছে যেমন আইডি, নেম, ফোন, আর বুকের কিছু অ্যাট্রিবিউট আছে যেমন বুক আইডি, টাইটেল, অথর। রিলেশন, কিভাবে রিলেশন হবে? বড় এর মাধ্যমে রিলেশন তৈরি হবে। ইয়ার ডায়াগ্রামে নানা ধরনের তোমরা আকার দেখো, এই আকারের মাধ্যমে কিন্তু আমরা তৈরি করি, তোমরা ভালো করে জানো। আর কার্ডিনালিটি কি? 1 to many, অর্থাৎ একজন রিডার মাল্টিপল বই কিন্তু নিতে পারবে, এরকম ভাবে সেট হবে। এইবার যখনই আমরা কোনো এন্টিটি তৈরি করি, তোমরা ভালো করে জানো আয়তকার চিহ্নের মাধ্যমে, দেখো এখানে আয়তকার চিহ্ন দিয়ে রিডার লেখা রয়েছে। এর 3টে অ্যাট্রিবিউটগুলোর জন্য আমরা জানি ডিম্বাকার সাইন ব্যবহার করা। দেখো এখানে আইডি, নেম, ফোন দিয়ে দেওয়া রয়েছে। যেহেতু এখানে কোনো প্রাইমারি কি দেওয়া নেই, তাই দেখো আমি কোনো ধরনের প্রাইমারি কি এখানে মেনশন করিনি। এবার দেখো অন্যদিকে রয়েছে বুক নামে একটা এন্টিটি, তাই দেখো এখানে আয়তকারের মধ্যে বুক, আর তার যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো এরকম ডিম্বকের আকারে আমি তার মধ্যে লিখে দিয়েছি। দুটোর মধ্যে রিলেশন তোমরা ভালো করে জানো। রিলেশন তৈরি করার জন্য আমরা এরকম ডায়মন্ড শেপের ব্যবহার করি। ডায়মন্ড শেপের মধ্যে দেখো বড় লিখে দেওয়া রয়েছে। সম্পর্ক কিভাবে? 1 to many, মানে একজন রিডার একাধিক বই পড়তে পারবে। 8 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? রিলেশন মডেলের প্রধান বৈশিষ্ট্য কি কি? ডেটাবেস নর্মালাইজেশন কাকে বলে? এর উদ্দেশ্য কি? ছোট ছোট এরকম ভাবে ছোট ভাবেও কিন্তু থাকবে প্রশ্ন। সবার ফার্স্ট, রিলেশন ডেটা মডেলের প্রধান বৈশিষ্ট্য কি কি? ডেটা টেবিল আকারে থাকে, তারপরে প্রতিটি রো ইউনিক হতে হয়, আর লাস্টে একটা ডেটা রিলেশনশিপের মধ্যে যুক্ত থাকে। আমি এখানে 3টে দিয়েছি, তুমি চাইলে 2টো দিতে পারো, অন্য কোনো দিতে পারো, তোমার নিজের ইচ্ছা। এবার ডেটা নর্মালাইজেশন বলতে কি বোঝায়? এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ডেটাবেসের জটিল টেবিলগুলিকে ভেঙে সহজ ও সুশৃঙ্খল করা হয়, যাতে সেটা রিডেবিলিটি বেড়ে যায়। এবার নর্মালাইজেশনের উদ্দেশ্য, কেন নর্মালাইজেশন ব্যবহার করা হয়? ডেটার পুনরাবৃত্তি কমানো, অর্থাৎ একই ডেটা 50 বার ব্যবহার হচ্ছে, সেটা আমার বেশি করে কমপ্লেক্স করে দেবে ডেটাবেসটাকে। তার থেকে আমি যদি নর্মালাইজেশন করে দিই, সেই রিডান্ডেন্সিটা কমে যাবে। ডেটা স্টোরেজ বাঁচানো, মানে আমরা যত বেশি ডেটা থাকবে আমাদের স্টোরেজ তত বেশি ফুল হতে থাকবে। যত আমরা সেটাকে নর্মালাইজ করব, আনওয়ান্টেড জিনিসগুলো সরে যাবে, আমাদের অনেকটা হার্ড ডিস্ক বা এসএসডি যেখানে ডেটা স্টোর হোক না কেন সেটা বেঁচে যাবে। আপডেট ও ডিলিট করার সময় ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কমে যায়, কার মাধ্যমে? নর্মালাইজেশনের মাধ্যমে। এবারে অথবা দিয়ে একটা প্রশ্ন আছে, এসকিউএল এ টুনকেট, ডিলিট, ড্রপের মধ্যে পার্থক্য। তোমরা ভালো করেই জানো এই 3টে জিনিসই কিন্তু ব্যবহার করা হয় ডিলিট করার জন্য, কিন্তু এদের মধ্যে বেসিক কিছু পার্থক্য আছে। সবার ফার্স্ট ডিলিট, নির্দিষ্ট কোনো সারি বা সব সারি মুছে ফেলা। এখানে কিন্তু হোয়ার ক্লজ ব্যবহার করতে হবে। হোয়ার ক্লজ ব্যবহার না করলে কিন্তু পুরো টেবিলটাকে ধরে মুছে দেবে। টুনকেট কি করে? টেবিলের সব ডেটা দ্রুত মুছে দেয়, কিন্তু টেবিলটিকে সুরক্ষিত রাখে। অর্থাৎ টেবিলের যে ডায়াগ্রামটা আছে, যা স্ট্রাকচারটা আছে, সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবে, কিন্তু টেবিলের যে ডেটাগুলো তুমি পুট করেছো সেগুলোকে মুছে ফেলবে। ড্রপের মাধ্যমে পুরো টেবিলের গঠনই কিন্তু মুছে দেওয়া যায়। তাহলে একটু রিক্যাপ করে দিই, ডিলিটের মাধ্যমে আমরা কোনো নির্দিষ্ট সারি বা নির্দিষ্ট কোনো ডেটাকে মুছতে পারি, কিন্তু হোয়ার ক্লজ ব্যবহার করতে হবে। টুনকেটের মাধ্যমে আমরা সবকিছু মুছে ফেলতে পারি দ্রুত, কিন্তু টেবিলটা অক্ষত থাকবে। আর ড্রপের মাধ্যমে না কোনো ডেটা থাকবে, না কোনো টেবিল থাকবে। এই হলো এদের মধ্যে পার্থক্য। 9 নম্বরের প্রশ্ন বলছে, একটি প্রসেস তার জীবনচক্রের কোন কোন স্টেটের মধ্যে দিয়ে যায় তা চিত্র সহ আলোচনা করো। অর্থাৎ একটা প্রসেস চালু করা হচ্ছে, কি কি স্টেপের মধ্যে দিয়ে সেটা যায়। টোটাল 5টা স্টেপ থাকে। নিউ, মানে যেখানে প্রসেসটি তৈরি করা হয়। তারপর রেডি, প্রসেসর বা সিপিইউ পাওয়ার জন্য অপেক্ষা করে, কারণ অলরেডি প্রসেস তো কোনো না কোনো কাজ করছে। যতক্ষণ এর সিপিইউ ফাঁকা হবে ততক্ষণ প্রসেসটা অ্যাক্টিভ হবে না, যদিও সেটা কয়েক মিলি সেকেন্ডে হয়, তাই আমরা বুঝতে পারি না। রানিং, যখন সিপিইউ কাজ শুরু করে, অর্থাৎ প্রসেসটাকে চালু করে। 4 নম্বরে ওয়েটিং, কোনো ইনপুট আউটপুট বা ঘটনার জন্য অপেক্ষা করে, যে কি কাজ হবে বা না হবে। আমরা কিবোর্ডের মাধ্যমে কোনো কিছু ইনপুট দিচ্ছি, তাই আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে মাউসের মাধ্যমে আমি এখানে কার্সারটাকে দিয়ে টানছি, তাই দেখো এটা নীল হয়ে যাচ্ছে। এগুলো কি? এগুলো ইনপুট ডিভাইস। আউটপুট কোথায়? এই যে মনিটরের মাধ্যমে করেছি দেখতে পাচ্ছি, তুমি ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছ, এগুলো আউটপুট। সবার লাস্ট টার্মিনেটেড, যখন প্রসেসের কাজ শেষ হয়ে যায়, সেই প্রসেসটা বন্ধ হয়ে যায়, সেটাকে টার্মিনেট বলে। তাই দেখো এখানে নিউ, রেডি, রানিং, ওয়েটিং, টার্মিনেট, এটাই হলো এর টোটাল জীবন চক্র। ওকে, 10 নম্বরের প্রশ্ন কি বলছে? আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের গঠন বর্ণনা করো। ডিপ লার্নিং কাকে বলে? সবার ফার্স্ট, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কি? আমাদের মানুষের মস্তিষ্কের সমান যে গঠনটা এআই এর ক্ষেত্রে, মানুষের মস্তিষ্কে ছোট ছোট নিউরন থাকে, কৃত্রিম নিউরনের মাধ্যমে যখন এআইকে শেখানো হয় তখন সেটাকে নিউরাল নেটওয়ার্ক বলে। এটি মানুষের মস্তিষ্কে নিউরনের অনুকরণে তৈরি, যার প্রধান 3টি লেয়ার থাকে। কি কি লেয়ার? ইনপুট লেয়ার, যেখানে ইনপুট গ্রহণ করা হয়, হিডেন লেয়ার যেখানে প্রসেস করা হয়, আউটপুট লেয়ার যেখানে আমরা ফলাফলগুলোকে আউটপুট দিয়ে থাকি, আমরা দিই না, অ্যাকচুয়ালি এআই আউটপুট দিয়ে থাকে। এবার ডিপ লার্নিং। ডিপ লার্নিংটা কি? মেশিন লার্নিং এর অ্যাডভান্স ভার্সন। কি হয়? এটি মেশিন লার্নিং এর একটি উন্নত ভাগ, যেখানে অনেকগুলো হিডেন লেয়ার থাকে। সাধারণত
নর্মালের ক্ষেত্রে আমরা জানি 3টে লেয়ার থাকে, ইনপুট, হিডেন, আউটপুট। কিন্তু ডিপ লার্নিং এর ক্ষেত্রে হিডেন লেয়ার কিন্তু একাধিক হতে পারে, 10টা, 20টা, 100টা, 2000টা, 1 লাখটাও পর্যন্ত হতে পারে, অ্যাজ পার এআইটাকে কিভাবে ট্রেন করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। সেটাই হলো ডিপ লার্নিং, যেখানে অনেক জটিল থেকে জটিলতর কাজকে সম্পন্ন করা হয়। এখানে একটা অথবা দেওয়া রয়েছে, আর এটাই লাস্ট কোয়েশ্চেন এই টোটাল মডেল কোয়েশ্চেনে, যেখানে বলা হচ্ছে ভারতের প্রেক্ষাপটে এআই ব্যবহারের সুফল ও চ্যালেঞ্জগুলো আলোচনা করো। দেখো, ভারতের তোমরা ভালো করে জানো এডুকেশন কত ভালো চলছে এখন, আমি আলাদা করে কিছু বলছি না। তো তোমরা যেখানে ক্লাস 11-12 থেকে পড়ছো, আমি মনে করি এআই বা কম্পিউটারটা তোমাদের ক্লাস 1 থেকে চলে আসা উচিত। এআই সম্পর্কে আরো ছোট বয়স থেকে বাচ্চাদেরকে শেখানো উচিত। কেন? কারণ ভবিষ্যতে কিন্তু এআই একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলবে, সেটা চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সমাজ জীবনের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। সবার ফার্স্ট সুফল, কৃষি ক্ষেত্রে শস্যের রোগ নির্ণয় করা যায় একদমই খুব ইজিলি এআই এর মাধ্যমে। এখন কিন্তু ফসলে কি রোগ হয়েছে বা তার উপকরণ কি বা কিভাবে বাঁচা যাবে সেটা জানা যায়। স্বাস্থ্য সেবায় টেলিমেডিসিন ও উন্নত চিকিৎসা ব্যবস্থা, তোমরা ভালো করে জানো কম্পিউটার ভিশনের মাধ্যমে খুব ইজিলি এখন ডায়াগনোসিস করা যায়। তারপরে ডিজিটাল পেমেন্ট ব্যবহার, এআই এর মাধ্যমে খুব ইজিলি কোনো পেমেন্টে ফ্রড হচ্ছে কিনা বা পেমেন্টটা কোথা থেকে কোথায় যাচ্ছে এগুলোকে ট্র্যাক করা যায়। চ্যালেঞ্জ, কোথায় কোথায় অসুবিধা, বিপুল জনসংখ্যার কারণে কর্মসংস্থান কমে যাওয়ার একটা ভয় থাকে, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচুর ছেলেপেলে গ্র্যাজুয়েট করে মাস্টার্স করে বসে আছে, কিন্তু জবের কিন্তু প্রচুর অভাব। আর এআই যদি তার উপরে চলে আসে, সেখানে একটা জব কমে যাওয়ার একটা ভয় থাকবে। তোমরা যদি একটুখানি ফলো করো গ্লোবাল নিউজ, অ্যামাজন, তারপরে টিসিএস, এরকম কিন্তু বড় বড় কোম্পানি, ও তারপরে যতই বড় কোম্পানি ধরো না কেন, সবাই কিন্তু লে অফ করাচ্ছে। লে অফ করা মানে তাদের এমপ্লয়ীদের বার করে দিচ্ছে। কেন? এআই ব্যবহারের জন্য। এআই তাদেরকে রিপ্লেস করে দিচ্ছে। ডেটা প্রাইভেসি অভাব এবং প্রযুক্তির উচ্চ খরচ, এই ধরনের এআই সেট আপ করতে গেলে প্রচুর খরচা হয়, প্রচুর, অল্প টাকায় হয় না, এটা কয়েক কোটি টাকা লাগে। সেকেন্ড যেটা, ডেটা প্রাইভেসির প্রচুর অভাব। কেন অভাব? এডুকেশনের জন্য। অবশ্যই আমরা জানি না এখনো ঠিক করে যে কোন ডেটা আপলোড করা উচিত, কোনটা করা উচিত না। আমরা যা মনে হয় তাই আমরা সোশ্যাল মিডিয়া আপলোড করে দিই। এতে কি হয়? আমাদের ডেটা প্রাইভেসি খুব ইজিলি ক্ষুণ্ণ হয়ে যায়। তো যাই হোক, এই হলো তোমাদের মডেল কোয়েশ্চেন নাম্বার 1। আমি আরও কয়েকটা মডেল কোয়েশ্চেন দেবো, অলরেডি আমি, তোমরা দেখতে পারবে ডিসক্রিপশনে চলে যাও, মডেল কোয়েশ্চেনের ফোল্ডারে অনেকগুলো মডেল কোয়েশ্চেন আপলোড করে দিয়েছি। আমি ওর মধ্যে কিছু কিছু ভিডিও তোমাদেরকে আমি দিয়ে দেবো, এছাড়াও তোমরা সেখানে গিয়ে সেলফ স্টাডি করতে পারবে। তো আজকে ভিডিওটাই অবধি, যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।